নমস্কার বন্ধুরা। ধরুন আজ সকাল 8টা ঘুম থেকে উঠে মোবাইল খুললেন, প্রথম নোটিফিকেশন এলো মার্কেট ক্র্যাশড হেভিলি। সেকেন্ড নোটিফিকেশন নিফটি ডাউন 6%। তারপর হোয়াটসঅ্যাপ খুললেন, একজন লিখেছে মিউচুয়াল ফান্ড সব শেষ, আর একজন লিখেছে আজই সব শেষ, রিডিম করে নাও। এই মুহূর্তে আপনার বুকের ভেতর কি হচ্ছে? ভয়, কনফিউশন, একটা অদ্ভুত অস্থিরতা। আজকের এই ভিডিওটা আমি এই ভয়টার জন্যই কিন্তু বানাচ্ছি। ঠিক আছে, আমি আজ শুধু একটা কাজ করব, মার্কেট ক্র্যাশ নিয়ে আপনার মাথার ভিতরের ভয়টা আমি আজকে ভাঙাবো। এই ভিডিওটা শেষ করলে আপনি হয়তো এক্সপার্ট হবেন না, ঠিক আছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আপনি কখনো প্যানিক করবেন না। আর ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে প্যানিক না করাটাই হচ্ছে কি বলুন তো 50% উইন হওয়া। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম দেখি যে 2026 শব্দটা শুনলেই কেন মানুষ এত ভয় পায়। আমরা 25 থেকেও দেখে আসছি। এখন একটা প্রশ্ন করি, 2026 নামটা শুনলেই এত ভয় কেন? কারণ আপনি প্রতিদিন দেখছেন ইউটিউব থাম্বনেলে দেখাচ্ছে 2026 হচ্ছে ধ্বংসের বছর। ঠিক আছে, ইনস্টাগ্রাম রিলস দেখাচ্ছে রিসেশন আসছে, সাবধান। নিউজ চ্যানেলে বলছে রস টাইম ফর ইনভেস্টার। নানান রকম নানান দিকে নেগেটিভ নিউজ আমরা পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে বলুন, টিভি নিউজে বলুন, সব জায়গায় পাচ্ছি। তো একবার ভাবুন তো, এই এই ভয় ছড়ালে কার লাভ? আপনার কিন্তু লাভ নয়। লাভ কাদের? কন্টেন্ট ক্রিয়েটার যারা, ঠিক আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমরাও কন্টেন্ট ক্রিয়েট করি। ঠিক আছে, তো কন্টেন্ট ক্রিয়েটারের নিউজ চ্যানেলের লাভ। ঠিক আছে, ভয় মানে বেশি ভিউজ পাওয়া, বেশি ক্লিক করা, বেশি ওয়াচ টাইম। কিন্তু ভয় মানে কিন্তু কি? ভয় মানে কিন্তু ওয়েলথ কিন্তু না। ঠিক আছে, একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মার্কেট ফিউচার আগে প্রাইসে ধরে নেয়। ঠিক আছে, মানে কি? মানে যখন আপনি ভয় পাচ্ছেন তখন মার্কেট অনেকটাই পড়ে গেছে, আর যখন সবাই কনফিডেন্ট তখনই মার্কেট সবচেয়ে কিন্তু ডেঞ্জারাস। ঠিক আছে, ইতিহাস বলে ভয় দেখানো হয় কি বটমে, আর কনফিডেন্স আসে কোথায়? টপে। তাই তো? এবার আসি মার্কেট ক্র্যাশ আসলে কি। এখন আমি মার্কেট ক্র্যাশটা একদম সহজ করে বোঝাই। ঠিক আছে, ধরুন আপনার গ্রামে এক টুকরো জমি আছে, গত বছর সেই জমির দাম ছিল 5 লাখ টাকা। হঠাৎ চারদিকে গুজব ছড়ালো এই এলাকায় নাকি কিছু হবে না। ঠিক আছে, এখানে ফিউচার নেই, লোকজন ভয় পেয়ে গেল, কেউ আর জমি কিন্তু সেই এলাকাতে জমি কিনছেন না। দাম নেমে গেল কত? যেহেতু সেই এলাকায় আর কোনো ডিমান্ড নেই, যেহেতু একটা প্যানিক ছড়িয়েছে যে এই এলাকায় কোনো কিছু আর ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে, তো সেহেতু এখানে মোটামুটি একটা মানে দাম দাম মানে কমে যাবে অবশ্যই। তো সেই জায়গায় দেখা যাচ্ছে 3 লাখ টাকায় দাম কমে গেল। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, জমিটা কি খারাপ হয়ে গেছে? রাস্তা কি উঠে গেছে? সেই সেই যে জমি আছে সেখানে কি রাস্তা উঠে গেছে, নাকি সেখানে যে জল ছিল, পর্যাপ্ত যে জল ছিল, সেই জলও সেখান থেকে শুকিয়ে গেছে? না, সব কিন্তু একই আছে, শুধু একটাই বদলেছে, কি বলুন তো, সেটা হচ্ছে মানুষের ভয়। ঠিক আছে, মার্কেট ক্র্যাশে ঠিক এই জিনিসটাই। কোম্পানি আগের মতোই কাজ করছে, ফ্যাক্টরিও চলছে, এমপ্লয়িরা স্যালারিও পাচ্ছে। যেসব কোম্পানিতে আমরা কি করছি না, স্টকে যে ইনভেস্টমেন্ট করছি, মানে যে মিউচুয়াল ফান্ড যখন হয়, তো মিউচুয়াল ফান্ডে তো স্টকই তো থাকে। তো সেই স্টক যে কোম্পানিগুলো, তারা তো আগের মতোই কাজ করছে, তাদের এমপ্লয়ীদের স্যালারিও দিচ্ছে, ঠিক আছে, তাদের ফ্যাক্টরিও চলছে। কিন্তু এখানে কি বলুন তো, কিন্তু এখানে ইনভেস্টাররা কিন্তু ভয় পায়, সেল করে। আর তার জন্য কি হয়, স্টক সেল করা মানেই হচ্ছে দাম পড়বে, দাম পড়ে। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই লোক যে ভয় পেয়ে 3 লাখে বিক্রি করবে? 5 লাখের জমি ভয় পেয়ে 3 লাখে বিক্রি করবে? আপনি কি সেই লোক, নাকি সেই লোক যে বুঝবে ভালো জিনিস এখন সস্তা হয়েছে? এই একটা সিদ্ধান্তই কিন্তু ইনভেস্টার আর নন ইনভেস্টারের তফাৎ তৈরি করে। ক্লিয়ার? ক্র্যাশ হলে মিউচুয়াল ফান্ডের ভিতরে আসলে কি হয়? এখন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্নে আসি। অনেকে মনে করেন মার্কেট ক্র্যাশ হলে মিউচুয়াল ফান্ড বন্ধ হয়ে যাবে, আমার টাকা উধাও হয়ে যাবে। এটা ভয়, এটা কিন্তু বাস্তব নয়। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড কোনো কোম্পানি না, মিউচুয়াল ফান্ড হলো একটা কি, একটা বাস্কেট বা একটা ঝুড়ি। এই ঝুড়ির ভিতরে অনেক কোম্পানি, অনেক সেক্টর, অনেক অ্যাসেট থাকে, তাই না? এখন ধরুন ঝুড়ির ভিতরে আপেল আছে, কমলা লেবু আছে, কলা আছে, হঠাৎ বাজারে ফলের দাম কমে গেল, এতে কি হয়? ফল কি নষ্ট হয়, নাকি ঝুড়ি ভেঙে যায়? না, শুধু এর দাম কমে। মার্কেট ক্র্যাশ হলে মিউচুয়াল ফান্ডের ভিতরে ঠিক এটাই হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা কি বলুন তো, মিউচুয়াল ফান্ডে আপনার টাকা এএমসি নিজের পকেটে কিন্তু রাখে না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, আর এটা কিন্তু সেবি, এখানে রুলস আছে, কাস্টাডিয়ান আছে। এএমসি ব্যাংক্রাফট হলেও ফান্ড সেফ থাকে। তাই ভয়টা প্রোডাক্টের না, ভয়টা কি বলুন তো, ভয়টা ইনভেস্টারের মাথার ভিতরে। ঠিক আছে,
আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি স্ট্রাকচার বুঝে ভয় পাবেন না হেডলাইন দেখে? কমেন্ট করে জানান। এবার দেখে ইউনিট ভার্সেস ন্যাপ, এখানেই 90% মানুষ ভুল করে। এখন আমি সবচেয়ে বড় ভুলটা ধরিয়ে দিচ্ছি, মিউচুয়াল ফান্ডে মানুষ ভ্যালু দেখে ভয় পায়, ইউনিট দেখে নয়। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে ভ্যালু দেখে ভয় পায়, মানে ধরুন আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, আপনার কমে গিয়ে 7,000 টাকা হলো, আপনারা সেটা দেখে ভয় পান, আপনারা কিন্তু ইউনিট দেখে কিন্তু ভয় পান না। কারণ আপনি 10,000 টাকায় দেখা যাচ্ছে 100 ইউনিট কিনলেন, সেই 100 ইউনিটই কিন্তু থাকে, তো আপনারা সেটা দেখেন না। তো ধরুন আপনি ইনভেস্ট করলেন কত, 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা ইনভেস্ট করলেন, ন্যাপ ছিল আপনার 10 টাকা, আপনি পেলেন কত, কত পেলেন, 1,000 ইউনিট পেলেন। এখন মার্কেট ধরুন ক্র্যাশ হলো বা মার্কেট কারেকশন হলো, ন্যাব নেমে গেল 7 টাকায়, আপনি মোবাইল খুলে দেখলেন আপনার যে 10,000 টাকাটা ছিল সেটা 7,000 টাকা হয়ে গেছে। এখানেই কিন্তু প্যানিক শুরু হয়। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার ইউনিট কত? এখানে এখনো কিন্তু আপনার সেই 1,000 ইউনিটই কিন্তু আছে, মানে 10,000 টাকা কমে আপনার 7,000 টাকা হলো ঠিকই, কিন্তু এখানে কিন্তু সেই যে ইউনিটটা আপনি 10,000 টাকায় যে 1,000 ইউনিট কিনেছিলেন, সেই 1,000 ইউনিটই কিন্তু আপনার এখনো পর্যন্ত রয়েছে, ইউনিট কিন্তু আপনার কমেনি। ঠিক আছে, শুধু প্রাইস কমেছে। মার্কেট যখন রিকভার করবে, ন্যাব হবে 12 টাকা, 15 টাকা বা 25 টাকা হতে পারে, তখন ওই সেম 1,000 ইউনিটই আপনাকে কিন্তু প্রফিট দেবে। ঠিক আছে, মার্কেট পেশেন্সের পরীক্ষা নেয়, ইউনিট ধরে রাখলে কিন্তু রিওয়ার্ড দেয়। ক্লিয়ার? 2008 ক্র্যাশ আমরা সবাই জানি যে 2008-এ কি ঘটেছিল। তো সেই 2008-এ যারা টিকে ছিল তারা কি পেল আজকে। একটু পিছনে যাই, 2008 সাল, নিউজ হেডলাইন, মার্কেট ডেট, স্টক মার্কেট ফিনিশড, সেন্সেক্স প্রায় 55% সেন্সেক্স নিচে নেমে গেছিল, মানে ডাউন ছিল। অনেকে তখন বলেছিল মিউচুয়াল ফান্ড ফালতু, কিন্তু দুই ধরনের মানুষ ছিল, একদল কি, একদল এসআইপি বন্ধ করলো, সব রিডিম করলো, আর একদল কি করলো, দাঁত চেপে কিন্তু এসআইপি চালু রাখলো। আজ ফলাফল কি জানেন, যারা চালু রেখেছিল তারা 7 থেকে 10 বছরে লাইফ টাইম ওয়েলথ তৈরি করেছে। ঠিক আছে, আর মার্কেট ক্র্যাশ আসলে ক্যারেক্টার টেস্ট করে, কাগজে সবাই লং টার্ম ইনভেস্টার, ক্র্যাশে আসল ইনভেস্টার কিন্তু বের হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। যখন মার্কেটে যখন কারেকশন আসে বা ক্র্যাশ আসে, তখনই কিন্তু আসল ইনভেস্টার কিন্তু বের হয়, তখন বোঝা যায় যে কে আসল ইনভেস্টার আর কে নন ইনভেস্টার। তো পরের ক্র্যাশে আপনি কোন দলে থাকবেন, পরে যদি কোনো কারেকশন আসে বা ক্র্যাশ আসে, আপনি কোন দলে থাকবেন? মানে এই এসআইপি বন্ধ করার দলে থাকবেন, না দাঁতে দাঁত চিপে এসআইপি করার দলে থাকবেন? কমেন্ট করবেন। তারপর দেখি 2020 কোভিড ক্র্যাশ, চোখের সামনে আমরা পাওয়া সবচেয়ে বড় শিক্ষা আমাদের। ঠিক আছে, এখন আমি এমন একটা ক্র্যাশের কথা বলবো যেটা বইতে পড়া না, চোখের সামনে দেখা। 2020 কোভিড, লকডাউন, অফিস বন্ধ, কাজ নেই, চারিদিকে শুধু ভয়, মনের মধ্যে একটা আতঙ্ক। মার্কেট কি করলো, সেন্সেক্স প্রায় কি করলো, 40% ডাউন করলো, সেন্সেক্স 40% ডাউন, একদিনে 10 থেকে 12% ফল হলো। ঠিক আছে, সেই সময় মানুষের কথা কি ছিল জানেন, এবার সত্যিই শেষ, ইকোনমি আর ফিরবে না, মিউচুয়াল ফান্ড বোকাদের জিনিস, অনেকেই বলেছে এরকম। ঠিক আছে, তো এখন আমি আপনাকে দুইটা ছবি দেখাই, মনে মনে একটু কল্পনা করুন আপনারা। একদল মানুষ এসআইপি বন্ধ করলো, রিডিম করলো, ক্যাশে বসে রইলো, আর একদল কি করলো, ভয় পেয়েছে, কিন্তু এসআইপি কিন্তু তারা বন্ধ করেনি। আজ 2026-এ দাঁড়িয়ে এই দুই দলের পার্থক্য কি? প্রথম দল বলছে তখন কেন সেল করলাম, তখন যারা সেল করেছিল তখন, এখন সবাই আফসোস করছে। ঠিক আছে, 2020-তে যারা সেল করে দিয়েছিল মিউচুয়াল ফান্ড, তারা এখন আফসোস করছে। আর দ্বিতীয় দল কি বলছে, ভাগ্য ভালো তখন বন্ধ করিনি, এখন তারা মজা নিচ্ছে। ঠিক আছে, তো কোভিড ক্র্যাশ কি শেখালো আমাদের, কোভিড ক্র্যাশ শেখালো মার্কেট ভয় দেখায় কিন্তু রিওয়ার্ড দেয় কি বলুন তো, ধৈর্য ধরলে। মার্কেট, আপনি যদি মার্কেটে যদি আপনি ধৈর্য ধরেন, তো মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবেই। ঠিক আছে, এটা সবসময় মাথা রাখবেন। আর মিউচুয়াল ফান্ডে সবসময় আমি আমার প্রতিটা ভিডিওতে বলি যে মিউচুয়াল ফান্ডের ডিসিপ্লিনটাই হচ্ছে মেন। ঠিক আছে, ডিসিপ্লিন আর টাইম, এই দুটো জিনিস যদি আপনি দিতে পারেন, তো আপনাকে মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে অবশ্যই। ঠিক আছে, এবার দেখি মিউচুয়াল ফান্ড রেগুলেটেড ও ট্রান্সপারেন্ট, কিন্তু ইনভেস্টার আনসেফ কেন? এখন একটা সোজা প্রশ্ন করি, মিউচুয়াল ফান্ড কি আনসেফ? মিউচুয়াল ফান্ড কি সেফ না? না, সেবি রেগুলেটেড, এমপি মনিটর, কাস্টোডিয়ান আলাদা, এএমসি, টাকা ছুতে পারে না। তাহলে মানুষ লস করে কেন? কারণ ইনভেস্টার কি করে বলুন তো, ইমোশনালি উইক, মার্কেট 10% উঠলে ভাবে আরো উঠবে, মার্কেট 10% পড়লে ভাববে সব শেষ। ঠিক আছে, তো প্রোডাক্ট সেফ, মাইন্ডসেট কিন্তু এখানে আনসেফ। মানে মিউচুয়াল ফান্ড প্রোডাক্টটা হচ্ছে সেফ, কিন্তু মাইন্ডসেটটা হচ্ছে কি বলুন তো, মাইন্ডসেটটা আমাদের হচ্ছে আনসেফ। আমি আপনাকে একটা কথা বলি, মার্কেট আসলে কি বলুন তো, মার্কেট আসলে আয়না, আপনি ভিতরে কি সেটাই বাইরে দেখায়, ভয় থাকলে লস আর ধৈর্য থাকলে ওয়েলথ। ক্লিয়ার?
ক্র্যাশে কোন ফান্ড কিভাবে বিহেভ করে সেটা একটু আমরা দেখে নিই। সব মিউচুয়াল ফান্ড একরকম না, আমরা সবাই জানি। এটা না বুঝলে ক্র্যাশে কিন্তু ডিসিশন কিন্তু ভুল হয়ে যায়। তো চলুন সহজ করে দেখি। স্মল ক্যাপ ফান্ড ক্র্যাশে সবসময় কিন্তু বেশি পড়ে, এটা কিন্তু মাথায় রাখবেন। সবচেয়ে বেশি পড়ে কিন্তু স্মল ক্যাপ, রিকভারিতে সবচেয়ে বেশি ওঠে। এটাও ঠিক যে রিকভারি যখন দেয় তখন কিন্তু এটা আবার সবচেয়ে তাড়াতাড়ি আবার রিকভারিও দেয়। মিড ক্যাপ ফান্ড মাঝামাঝি ফল হয়, ব্যালেন্সড রিকভারি। লার্জ ক্যাপ ফান্ড তুলনামূলক স্টেবল, ধীরে ধীরে মানে স্টেডি হয়। আর হাইব্রিড ফান্ড ব্যালেন্সড ফান্ড, ইকুইটি প্লাস হচ্ছে ডেপ্থ, ক্র্যাশে শক অ্যাবজর্বার হচ্ছে আপনার হচ্ছে হাইব্রিড ফান্ড। তো এখন প্রশ্ন কোনটা বেস্ট, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কোনটা বেস্ট। কেউ কিন্তু এবার অ্যান্সারটা কি, একা কেউ না, সব মিলেই হচ্ছে কি বলুন তো, সব মিলেই হচ্ছে আপনার পোর্টফোলিও, ঠিক আছে? ডাইভার্সিফিকেশন মানে একটা ফান্ড খারাপ করলে আর একটা কিন্তু আপনাকে কি করে, আর একটা আপনাকে বাঁচিয়ে দেয়। এটাই হচ্ছে সার্ভাইভাল স্ট্র্যাটেজি। ক্লিয়ার? এইবারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোথা থেকে ইনভেস্ট করবেন। অনেক নতুন ইনভেস্টার আছেন আমার যারা ভিডিও দেখেন, অনেক নতুন নতুন যারা ইনভেস্টমেন্ট করতে চান, যে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে কোথা থেকে ইনভেস্টমেন্ট করবেন। এখন আমি একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্নে আসছি। অনেকে বলে স্যার ইনভেস্ট করবো ঠিকই, কিন্তু কোথা থেকে করব, এই জায়গায় 90% মানুষ কিন্তু আপনার ভুল করে। কি বলুন তো, কারণ তারা দেখে অ্যাপ সুন্দর কিনা, অ্যাপে কোনো অফার আছে কিনা, এই জিনিসগুলোই অনেকে দেখে, কিন্তু দেখে না যে সেই প্ল্যাটফর্মটা সেফ কিনা, ঠিক আছে? তো পরিষ্কার করে বলি, মিউচুয়াল ফান্ড সেফ হবে কিনা এটা শুধু ফান্ডের উপর না, প্ল্যাটফর্মের উপরও কিন্তু ডিপেন্ড করে। আমি কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম রিকমেন্ড করছি না, শুধু ইনভেস্টারদের এডুকেশনের জন্য মিনিমাম ক্রাইটেরিয়া বলছি, ঠিক আছে? এটা একটা প্ল্যাটফর্ম মিনিমাম 4টা জিনিস আপনার হওয়া দরকার। কি বলুন তো, এক হচ্ছে আপনার সেবি রেজিস্টার্ড হতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার এমফি রেজিস্টার্ড হতে হবে, 3 নম্বর হচ্ছে ইনভেস্টর মানি আর এমসি মানি আলাদা, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে হিডেন চার্জেস না থাকা। Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. এবার আসি, ক্র্যাশে এসআইপি বন্ধ করা উচিত? এখন সবচেয়ে বড় প্রশ্ন, মার্কেট ক্র্যাশ হলে এসআইপি বন্ধ করব না চালু রাখবো? সোজা উত্তর শুনুন। হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী এসআইপি বন্ধ করলে লং টার্ম গোল ইম্প্যাক্ট হতে পারে, তবে ফাইনাল ডিসিশন ইনভেস্টরের নিজের। কিন্তু মানুষ বন্ধ করে কেন? কারণ ভ্যালু কমে যায়, রেড কালার দেখে ভয় লাগে। এখন আমি আপনাকে একটা সহজ কথা বলি, ক্র্যাশে এসআইপি মানে কি? কম দামে বেশি ইউনিট, ফিউচারে বেশি কি, বেশি রিটার্ন, তাই তো? মার্কেট উঠলে এই ইউনিটগুলোই আপনাকে সবচেয়ে বেশি প্রফিট দেয়। 2008 2020 সব ক্র্যাশে একটাই প্যাটার্ন, যারা এসআইপি বন্ধ করেছে তারা রিগ্রেট করেছে, যারা চালু রেখেছে তারা কনফিডেন্ট ইনভেস্টার হয়েছে। এসআইপি হলো ডিসিপ্লিন টেস্ট, ঠিক আছে? এসআইপি ডিসিপ্লিন টেস্ট। ক্র্যাশে যদি আপনি পাস করেন, ঠিক আছে, লং টার্মে কিন্তু ভালো রিওয়ার্ড দেবেই, ঠিক আছে? এবার একটু দেখে নিই লামসাম ভার্সেস এসআইপি ক্র্যাশ এডিশন। এখন আরেকটা কনফিউশন ক্লিয়ার করি, ক্র্যাশে লামসাম দেবো না এসআইপি চালাবো? এটা প্রায় এই প্রশ্নটা আমার কাছে আসে, ঠিক আছে? মানে আমার কমেন্ট, মানে ভিডিওর কমেন্টও আসে, আমাকে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নটা আসে। তো রিয়ালিটি বুঝুন, ক্র্যাশ কখন শেষ হবে কেউ কিন্তু জানে না, ঠিক আছে? আপনি যদি লামসাম দেন, টাইমিং ভুল হলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? কিন্তু এসআইপি করলে টাইমিং রিস্ক অটোমেটিক্যালি কি হয় বলুন তো, এভারেজ হয়ে যায়। একে বলে রুপি কস্ট এভারেজিং, ঠিক আছে? একটা লাইন মনে রাখুন, টাইম ইন দ্য মার্কেট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টাইম দ্য মার্কেট। ক্র্যাশে এসআইপি মানে টেনশন কম, ডিসিশন সহজ, আর ডিসিপ্লিন কি স্ট্রং। লামসাম অ্যাডভান্স স্ট্র্যাটেজি, এসআইপি হচ্ছে কি সার্ভাইভাল স্ট্র্যাটেজি। বিগিনারদের জন্য এসআইপি কিন্তু সবচেয়ে বড়, মানে সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র, ঠিক আছে? যারা নতুন ইনভেস্টার, যারা মানে ইনভেস্টমেন্টে যাদের কোনো অভিজ্ঞতা আগে নেই, এসআইপি কিন্তু তাদের জন্য কিন্তু সবচেয়ে বড় পাওয়ারফুল অস্ত্র, এটা কিন্তু মাথা রাখবেন। তো এখন একটু দেখে নিই মিডিয়া অ্যান্ড হোয়াটসঅ্যাপে কিভাবে ভয় বিক্রি করে, ঠিক আছে? একটা খুব আনকমফোর্টেবল সত্য বলবো, মার্কেট ক্র্যাশে সবচেয়ে বেশি ড্যামেজ করে কে বলুন তো, মিডিয়া আর হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? হেডলাইন দেখবেন, ব্লাড বাথ ইন মার্কেট, ইনভেস্টার ওয়েলথ ওয়াইপড আউট, সেল বিফোর ইটস টু লেট। এই হেডলাইনগুলো পড়েই মানুষ কিন্তু ভয় পায়। কিন্তু একটা প্রশ্ন করি, মিডিয়া কি আপনাকে ধনী করতে বসেছে? না, মিডিয়া চায় টিআরপি, ঠিক আছে, ক্লিক, ওয়াচ টাইম। ভয় যত বেশি, কন্টেন্ট তত ভাইরাল। মিডিয়া ভয় দেখায় কিন্তু সলিউশন দেয় না। আর হোয়াটসঅ্যাপ, একজন লেখে, আমি আগেই বলেছিলাম যে সব বিক্রি করে দিতে বা মার্কেট পড়বে, আরেকজন লেখে সব মিউচুয়াল ফান্ড স্ক্যাম, ঠিক আছে? কিন্তু এই লোকগুলোর কেউই আপনার গোল জানে না, আপনার টাইম লাইন কিন্তু তারা জানে না।
মার্কেট নয়েস ইগনোর করতে না পারলে মার্কেট আপনাকে কিন্তু ইগনোর করবে, এটা কিন্তু মাথা রাখবেন। স্মার্ট ইনভেস্টার কিন্তু নিউজ দেখে না, স্মার্ট ইনভেস্টার কি করে বলুন তো, প্ল্যান ফলো করে। ক্লিয়ার? এবারে একটু দেখি 2026-এর জন্য সার্ভাইভাল রুলস, গোল্ডেন রুলস 5টা। খুব সিম্পল করে 2026-এ সার্ভাইভাল রুলস বলছি, এগুলো ফ্যান্সি না কিন্তু পাওয়ারফুল রুলস, ঠিক আছে? রুল নাম্বার 1, কি করবেন? এসআইপি চালু রাখুন, ক্র্যাশ আসবে যাবে, এসআইপি থাকলে আপনি সার্ভাইভ করবেন। রুল নাম্বার 2, ডাইভার্সিফাই করুন, একটা ফান্ড একটা সেক্টর এগুলো কিন্তু ডেঞ্জার, ঠিক আছে? সবসময় ডাইভার্সিফাইড রাখুন পোর্টফোলিওটাকে। রুল নাম্বার 3, প্ল্যাটফর্ম ভেরিফাই করুন, ঠিক আছে? সেবি এমফি এই দুটো শব্দ না থাকলে কিন্তু সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু দূরে থাকুন। রুল নাম্বার 4, ইমোশন কন্ট্রোল, মার্কেট লজিকে চলে, আপনি ইমোশনে চললে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? রুল নাম্বার 5, লং টার্ম ভাবুন, ওয়েলথ কিন্তু আপনার ফাস্ট হয় না, ঠিক আছে? ওয়েলথ তৈরি করতে কিন্তু ফাস্ট কিন্তু আপনার হয় না, এখানে স্লো কিন্তু সিওর হয়, ঠিক আছে? এই 5টা রুল ফলো করলে 2026 আপনার জন্য কিন্তু ভয় না, আপনার জন্য কি হবে বলুন তো, আপনার জন্য অপরচুনিটি হবে। ক্লিয়ার? তো রিয়েলিটি চেক যখন একটু দেখি, এখন শেষ কথাটা বলি, 2026-এ মার্কেট পড়তে পারে, ফেয়ার আসতে পারে, নিউজ ভয় দেখাতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মার্কেট ক্র্যাশ কিন্তু ওয়েলথ ডিস্ট্রয় করে না, ঠিক আছে? মার্কেট ক্র্যাশ ওয়েলথ ট্রান্সফার করে। যারা ভয় পায় তারা বিক্রি করে, যারা বোঝে তারা ধরে রাখে, আর যারা ধরে রাখে তারাই ফিউচারে কিন্তু জেতে, ঠিক আছে? এই ভিডিও যদি আপনার ভয় একটু হলেও কমায় তাহলে আমার কাজ কিন্তু সফল, ঠিক আছে? ভিডিওটা সেভ করে রাখুন, ক্র্যাশে আবার এই ভিডিওটা দেখবেন। প্যানিক করবেন না, প্ল্যান ফলো করুন, আর টাইমকে আপনার পক্ষে কাজ করতে দিন। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উপস্থিত কোনো বিষয় ব্যক্তিগত বিনিয়োগ পরামর্শ, সুপারিশ বা অফার নয়। মিউচুয়াল ফান্ড ও অন্যান্য বাজার ভিত্তিক বিনিয়োগে বাজার ঝুঁকি থাকে এবং মূলধন ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে। অতীতের রিটার্ন ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা দেয় না। বিনিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি গ্রহণ ক্ষমতা বিবেচনা করুন এবং প্রয়োজনে একজন সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আপনি পরামর্শ করুন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো এরকমই কোনো হেল্পফুল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।